তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বেশ কিছু সমন্বয় দাখিলা দেখতেছি যে এই সমন্বয়গুলো কিন্তু প্রায় আমাদের পরীক্ষায় আসে। তো আমরা যদি এখানে সমন্বয়গুলো দেখি এবং এগুলো একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রথম সমন্বয় হলো মজুরি বকেয়া আছে। এই সমন্বয়টা কিন্তু প্রায় আমাদের আসে, মজুরি বকেয়া আছে। তো ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো এখানে একটি কথা তোমাদের মনে রাখতে হবে যে রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে আমরা ব্যয়কে হাইলাইট করি, রেওয়া মিলে যদি ব্যয় থাকে তাহলে আমরা সম্পদকে হাইলাইট করি। তো এখানে যে সমন্বয়টা ছিল সেটা হলো মজুরি বকেয়া রয়েছে, তার মানে খরচ বৃদ্ধি পেয়েছে ১,০০০ টাকা, এবং একই সাথে এই ব্যবসায় দায়ও বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা জানি দায় বৃদ্ধি পেলে মানে আদম, আদম বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমরা যদি পরের লেনদেনটা দেখি, অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া মানে খরচ তুমি অগ্রিম দিয়েছো। এখানে ভাড়া হলো মূল হিসাব খাত এবং অগ্রিম ভাড়া হলো সমন্বয়। রেওয়া মিলে ভাড়া আছে, তাহলে রেওয়া মিলে যদি ব্যয় থাকে তাহলে আমরা সম্পদকে হাইলাইট করব। তার মানে অগ্রিম ভাড়া সম্পত্তি বৃদ্ধির নির্দেশক, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং ভাড়া অগ্রিম হওয়ার কারণে ভাড়া ব্যয়টা হ্রাস পাবে। তার মানে অগ্রিম ভাড়া ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো পরের লেনদেনটা আমরা যদি দেখি, ৩ নম্বর সমন্বয়টা যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ৩ নম্বর সমন্বয়টা আছে ভাড়া পরবর্তী বছরের ৩১শে মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে ৯,০০০ টাকা। সাধারণত আমাদের যে হিসাবকাল থাকে সেটা ১২ মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১ তারিখ। কিন্তু এখানে আমরা দেখেছি যে অগ্রিম ৩ মাসের ভাড়া প্রদান করা হয়েছে। তার মানে মোট ভাড়া কিন্তু আসলে প্রদান করা হয়েছে ১৫ মাসের। হ্যাঁ, মোট ভাড়া এখানে তাহলে কয় মাসে প্রদান করা হয়েছে? ১৫ মাসে। তাহলে এই যে ৯,০০০ টাকা, ৯,০০০ টাকাকে আমরা যদি ১৫ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ১ মাসের ভাড়া বের হবে। আর আমরা কিন্তু আসলে ৩ মাসের ভাড়াটা অগ্রিম বের করতে চাচ্ছি। এখানে ৩ মাসের আমাদের যে অগ্রিম ভাড়া, সেই অগ্রিম ভাড়াটা বের হবে ১,৮০০ টাকা। তার মানে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ভাড়া খরচ হিসাব হ্রাস পাবে, তার মানে ভাড়া হিসাব ক্রেডিট। আশা করি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। তো পরের লেনদেনটা আমরা দেখি, চলো। বিনিয়োগের বকেয়া সুদ। অনেক সময় রেওয়া মিলে আমাদের বিনিয়োগ দেওয়া থাকে এবং বিনিয়োগের পার্সেন্ট দেওয়া থাকে, এখানে সেই কথাই বলছে। এখানে বিনিয়োগের সুদ হলো মূল হিসাব খাত এবং বিনিয়োগের সুদটা আসলে বছর শেষ না হইলে দেয় না। তো বিনিয়োগের সুদ একটা আয়, আর আয় বকেয়া থাকলে সম্পদ হয়, তাই বিনিয়োগের বকেয়া সুদ হিসাব ডেবিট হবে এবং বিনিয়োগের সুদ আয়, আয় হিসাবটা ক্রেডিট হবে, আমরা জানি। পরের আইটেমে আমরা আসি, অগ্রিম আয় সংক্রান্ত। অগ্রিম শিক্ষানবিশ সালাম। অগ্রিম শিক্ষানবিশ সালাম। শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষানবিশ সালামি যে বিষয়টা, শিক্ষানবিশ সালামি যে বিষয়টা আছে, এই শিক্ষানবিশ সালামি বিষয়টা হলো তোমার একটি আয়। তো এখানে শিক্ষানবিশ সালামিটা অগ্রিম পাওয়া গেছে, তার মানে আয় অগ্রিম হয়ে গেছে, তার মানে আয় অগ্রিম হওয়ার কারণে এটা দায় হয়ে গেছে। এখানে রেওয়া মিলে ছিল শিক্ষানবিশ সালামি আয়, আর আমরা জানি যে রেওয়া মিলে যদি আয় থাকে তাহলে সমন্বয়ের দ্বারা দায়কে হাইলাইট করতে হয়। তো অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা একটা দায়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর আয়টাকে হ্রাস করতে হবে শিক্ষানবিশ সালামি। কারণ তুমি তো শিক্ষানবিশ সালামি চলতি বছরের সাথে পরবর্তী বছরের অগ্রিম পেয়েছো, তাই অগ্রিম অংশটুকু আমাদের আয় থেকে বাদ দিতে হবে, তার মানে আয় হ্রাস পাবে, তাই ক্রেডিট, ডেবিট, সরি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের লেনদেনটা যদি এখান থেকে দেখি, পরের লেনদেনটা আমাদের আছে সমাপনী মজুদ সংক্রান্ত। তো সমাপনী মজুদের যে বিষয়টা, এটা একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে, কারণ সমাপনী মজুদ পণ্যের এই আইটেমটা প্রায় কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুদ পণ্য জিনিসটা কি? অর্থাৎ তোমার ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 31শে ডিসেম্বর তারিখে গিয়ে তোমার কিছু মজুদ পণ্য থেকে গেল। তো এই সমাপনী মজুদ পণ্য যেটা অবিকৃত অবস্থায় থাকে সেটাকে আমরা সমাপনী মজুদ পণ্য বলি, এবং এটা কিন্তু একটা সম্পদ। তো সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ, একই সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু হ্রাস পায়। সমাপনী মজুদ পণ্যের দ্বারা বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়, এই কারণে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়কে আমাদের
হ্রাস করে দেখাতে হয়। তো এইটার জন্য আমরা আসলে যে সমন্বয় জাবেদা দাখিলাটা দেই, সেক্ষেত্রে বন্ধুরা সেটা হলো দুইভাবে দেওয়া যায়। প্রথম অপশন হলো সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এটার বিকল্প আর একটা ওয়ে আছে, আমি সেই ওয়েটাকে একটু দেখাই। এটা ছাড়াও আর একটা ওয়েতে এটা করানো যায়, সেটা হলো সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয়। মূলত এইটাই কিন্তু আমরা বেশি ইউজ করি, অর্থাৎ সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এখানে নিত্য মজুদ বা অবিরত মজুদের একটা বিষয় আছে, তো সেই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। সাধারণত সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট এটাই কিন্তু সর্বজন স্বীকৃত। তো এই যে সমাপনী মজুত পণ্য, শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমাদের সমন্বয়ে থাকবে। আমি আবারও বলতেছি, সমাপনী মজুত পণ্যের বিষয়টা আমাদের কিন্তু সমন্বয়ে থাকবে, তার অতিরিক্ত তথ্য হিসাবে তোমাকে সমন্বয়ে দেওয়া থাকবে। আর ক্রয় যেটা থাকবে, ক্রয় তো আমাদের প্রশ্নের ভিতরেই থাকবে। তো ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় বিষয়টা তোমাদের কাছে হয়তো একটু নতুন মনে হতে পারে, কারণ ক্রয়টা কিন্তু তোমরা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা আছে। তো যখন আমরা নিত্য মজুদ পদ্ধতি ব্যবহার করব, তখন আমরা মজুদ পণ্য হিসাবকে সামনে আনব। আর কালীন মজুদ পণ্য পদ্ধতির ক্ষেত্রে আমরা যেই সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এটা জাবেদা দেব। তবে সর্বজন স্বীকৃত হলো সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরের লেনদেনে চলে যাই। এটা অনেক সময় আমাদের আসে, একটু ডিফারেন্ট ধরনের উদ্দীপক, এটা সমন্বয় আর কি। পণ্য ক্রয় 15,000 টাকা, যা পরিবহন অবস্থায় আছে, যা এখন পর্যন্ত ক্রয় বইতে লেখা হয়নি। তার মানে এটাকে আমরা বলতে পারি অলিখিত ক্রয়। তো অলিখিত ক্রয় হওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট হবে আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে। তো একই সাথে এটা কিন্তু তোমার পরিবহন অবস্থায় আছে, তাই পরিবহন দিন মজুদ হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে। এটাও আসলে তেমন যে অনেক আসে বিষয়টা কিন্তু তা না। তো পরের যে লেনদেনটা আছে সেটা আমরা দেখি আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য এটা কিন্তু একটা অস্বাভাবিক ক্ষতি, যেমন আগুনে বিনষ্ট পণ্য, পণ্য চুরি ডাকাতি হওয়া, এগুলোকে বিবিধ ক্ষতির নামে আমরা বলতে পারি, অস্বাভাবিক ক্ষতি বা বিবিধ ক্ষতি। তো এই আগুনে যখন পণ্য বিনষ্ট হবে, সেটার জন্য আমরা যেই জাবেদাটা দেব শিক্ষার্থী বন্ধুরা, আগুনে বিনষ্ট পণ্য বা অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট, আর হলো বিশদ আয় বিবরণ হিসাব ক্রেডিট, মানে ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট আমরা দিতে পারি। আর যে ক্ষেত্রে সমন্বিতের অমিল প্রস্তুত করে চূড়ান্ত হিসাব তৈরি করা হয়, সেক্ষেত্রে আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব বা বিকৃত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। সাধারণত ক্রয় হিসাব ক্রেডিট বা বিকৃত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, এটাই আমরা আর কি বেশি ইউজ করি। তো এর পরের লেনদেনটা আমরা যদি দেখি, আগুনে বিনষ্ট পণ্যের স্বীকৃতি পাওয়া গেল। আবার বলতেছি, তুমি পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং এটা তুমি স্বীকৃতি পাইছো। হ্যাঁ, আমরা যদি লেনদেনটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে এবং এইটা তোমরা কি পাইছো, স্বীকৃতি পাইছো। তার মানে বীমা দাবি পাইছো, অর্থাৎ যতটুকু পণ্য আগুনে বিনষ্ট হয়েছে বীমা কোম্পানি স্বীকার করেছে যে ততটুকু টাকা তোমাকে ফেরত দেবে। তার মানে এখানে বীমা দাবি হিসাব ডেবিট আর আগুনে বিনষ্ট পণ্য বা অস্বাভাবিক ক্ষতি হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, এটাও কদাচিৎ কম আসে, কিন্তু এখন যে সমন্বয়টা আমরা দেখব এই সমন্বয়টা আমাদের বেশি আসে, সেটা হলো যন্ত্রপাতির অবচয়। এই যে যন্ত্রপাতির অবচয়, এই সমন্বয়টা কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসে। এই যে যন্ত্রপাতির অবচয়, এই সমন্বয়টা কিন্তু আমাদের বেশি আসে। তো এটার জন্য জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। ঠিক আছে, যতটুকু অবচয় হয়েছে অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আর একটা সমন্বয় আছে, আমরা দেখি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে তুমি দেনাদারের কাছ থেকে আসলে যে টাকাটা আদায় যোগ্য না, হ্যাঁ, দেনাদার তোমাকে যে টাকাটা দেবে দেবে বলে আসলে দিচ্ছে না, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা ব্যাড ডেটস বা কুঋণ, সন্দেহজনক দানা। তো এই যে দেনাদার তোমাকে টাকা দিচ্ছে না, এর দ্বারা কি হচ্ছে, এর দ্বারা কিন্তু তোমার ব্যবসায় একটা ক্ষতি বাড়ছে, তাই না? এই যে দেনাদার তোমাকে দিবে দিবে বলেও টাকা দিচ্ছে না, এটার জন্য কি হবে, তোমার একটা ক্ষতি হবে। তো এটার জন্য নর্মালি আমরা
যে জাবেদাটা দেব যদি ডিরেক্ট মেথড হয় তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি ডিরেক্ট মেথড হয়, কিন্তু নর্মালি এটার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। সেটাই আমরা এখন দেখব আসল জাবেদাটা। এই যে দেখো এখানে আমাদের মূল জাবেদাটা চলে আসছে। দেনাদারের উপরে 3000 টাকা পাওনা সঞ্চিতি রাখতে হবে। অথবা এটা অন্যভাবে আসে যে এরকম আসে যে পার্সেন্ট দেওয়া থাকে, এত পার্সেন্ট। এটার জাবেদাটা দেখো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর হলো আমাদের দেনাদার হিসাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। মূল যে আসলে জাবেদাটা নিচে পড়ে গেছে, আমরা একটু দেখি। এই যে মূল জাবেদাটা, এখন দেখো এই যে মূল জাবেদাটা আমরা দেখতে পাচ্ছি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে। এই যে এটা কিন্তু সমন্বয়টা আমাদের প্রায় আসে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অর্থাৎ তোমাকে যখন দেনাদারের উপরে সঞ্চিতি ধরতে বলবে বা তোমাকে পার্সেন্ট দেওয়া থাকবে যে বিবিধ দেনাদারে এত পার্সেন্ট সঞ্চিতি ধরো, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু নিট দেনাদারের উপরে ধরতে হবে। ধরো দেনাদার বা প্রাপ্য হিসাব আছে 50,000, এর সাথে অলিখিত বিক্রয় আছে, এই আইটেমগুলো ধরে টোরে ফাইনাল টাকার উপরে কিন্তু আসলে তোমার পার্সেন্টেজটা ধরতে হবে। এবং অনাদায়ী পাওনা একটা ব্যয়, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো একটা কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ প্রতি সম্পদ। এটা কিন্তু দেনাদারের পরিমাণ হ্রাস করে। হ্যাঁ, এই জন্য এটা অনেকটা আমরা বলতে পারি দায়ের মতো, কিন্তু আসলে এটা সম্পদকে হ্রাস করে। তো এই সমন্বয়টা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি অনাদায়ী পাওনা সংক্রান্ত। এটা অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমরা দেখব অনেক সময় আমাদের বাট্টা সঞ্চিতি সম্পর্কে আসে। বাট্টা সঞ্চিতি, বিবিধ দেনাদারের 500 টাকা বাট্টা সঞ্চিতি রাখতে হবে। এক্ষেত্রে বাট্টা সঞ্চিতি হলো মূল হিসাব খাত এবং প্রদত্ত বাট্টা হলো সমন্বয়। এবং এটার জন্য আমাদের কি করতে হবে, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এবং প্রদেয় বাট্টা সঞ্চিতি ক্রেডিট। অর্থাৎ তুমি বাট্টা প্রদান করতেছো, দেনাদারের কাছ থেকে যে টাকা তুমি কম রাখতেছো, বাট্টা সঞ্চিতি মানে কি, দেনাদারের কাছ থেকে তুমি যে টাকাটা কম রাখবা সেটাই তুমি একটা সঞ্চিতি হিসাবে তৈরি করবে। তো এক্ষেত্রে তোমার খরচ বাড়ছে প্রদত্ত বাট্টা হিসাব, এবং একই সাথে এটা কিন্তু দায় বাড়ছে, মানে প্রদত্ত বাট্টা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। পরের আমরা আইটেমটা দেখি। পরের আইটেমটা হলো মূলধনের সুদ 5% ধার্য করতে হবে। রাওয়া মিলে মূলধন আছে 60,000। এখানে মূল হিসাব খাত হলো মূলধন, আর মূলধনের সুদ হলো সমন্বয়। মূলধনের সুদ কিন্তু একটা খরচ। মূলধন কে দিছে? মূলধনটা দিছে মালিক। হ্যাঁ, মালিক আসলে মূলধনটা দিয়েছে, আর ব্যবসার মালিককে তুমি কি দেবা? সুদ দেবা। তাহলে তোমার এটা ব্যয়, মূলধনের সুদ একটা খরচ। হ্যাঁ, তো মূলধনের সুদ একটা খরচ, আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে। এই যে লেনদেনটা যেটা আমরা দেখলাম, এই লেনদেনটার দ্বারা আমাদের খরচ বৃদ্ধি পাবে, এবং এই যে লেনদেনটা, এই লেনদেনটার দ্বারা কিন্তু আমাদের ব্যবসায়ের মালিকের মালিকানা সত্ত্ব বাড়বে। কারণ মালিকের কিন্তু আয় হচ্ছে, মনে রাখবা, আয় হলেই কিন্তু মালিকানা সত্ত্ব বাড়ে। আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে এবং ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে তুমি মূলধনের সুদ দিচ্ছ, এটা তোমার ব্যয়, কিন্তু মালিকের আয়। এবং এটা একটা মালিকের আয় বৃদ্ধি পেয়েছে, তার মানে মূলধন হিসাব। পরের লেনদেনটা আমরা দেখি, ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক পণ্য উত্তোলন করেছে। তো এই যে পণ্য উত্তোলন, এটা কিন্তু ক্রয় মূল্য পণ্য উত্তোলন হতে পারে, আবার বিক্রয় মূল্য পণ্য উত্তোলন হতে পারে। ক্রয় মূল্য পণ্য উত্তোলন হতে পারে, বিক্রয় মূল্য পণ্য উত্তোলন হতে পারে। যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে। ক্রয় হ্রাস পাবে, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে। আর বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে, তাহলে কিন্তু মানে তুমি যে দামে পণ্য বিক্রি করবা, মালিক সেই দামে পণ্যটা নিয়ে নিল, তার মানে তোমার তো আয় হয়েছে। তাই বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়, আর ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হয়। আর উত্তোলন মালিকানা সত্ত্বকে কমায় দেয়, তাই উত্তোলন হিসাব ডেবিট। উৎসব ডেবিট, আদম ক্রেডিট। এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো জাবেদা সম্পর্কে। তো সেইটাই আমরা দেখব। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় আসে। একটা হলো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, আর একটা হলো ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন হলে জাবেদা হলো এই সিস্টেম, আর যদি বলি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে হবে নিচেরটা।
তো ক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি বলে তাহলে জাবেদাটা কি হবে? উত্তোলন। উত্তোলন কিন্তু সবসময়ের জন্য ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন হয় ক্রয় মূল্যে। আর মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে কিন্তু যেই দামে তুমি পণ্যটা বিক্রি করতা বাহিরের মানুষের কাছে মালিক সেই দামে পণ্যটা উঠাই গেছে। তার মানে আয় হয়েছে, আয় হলে ক্রেডিট, আর উত্তোলন হিসাব তো সবসময় ডেবিট হবে। পরের যে জাবেদাটা একেবারে কমন জাবেদা, এটা তো কার্যপত্রে আসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি? তুমি জনগণের কাছে পণ্যটা ফ্রি ফ্রি দিয়ে দেছো। কেন দিয়ে দেছো? তোমার কোম্পানির প্রচারের স্বার্থে। বলে না প্রচারের জন্য। তুমি তোমার মনে করো নতুন তুমি একটা পেস্ট কোম্পানি, তুমি পেস্ট বানাও, টুথপেস্ট বানাও। তো একটা স্কুলে যেয়ে তুমি স্টুডেন্টদেরকে ফ্রি ফ্রি টুথপেস্ট দিয়ে আসছো, ব্রাশ দিয়ে আসছো। এর দ্বারা তোমার কোম্পানি সম্পর্কে তাদের একটা ধারণা হবে এবং পণ্যের মান যদি ভালো হয় দেন দে উইল বি মোটিভেটেড টু পারচেস ইউর প্রোডাক্ট। তো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করলাম, এটা কিন্তু একটা বিজ্ঞাপন, জ্ঞানগত প্রতিবন্ধকতা হ্রাস করে এবং বিজ্ঞাপন একটা ব্যয়। তো বিজ্ঞাপন খরচ তাই ডেবিট হবে। আর এই যে তুমি পণ্য বিতরণ করলা, যেই পণ্যগুলো তুমি বানাইছো বা তৈরি করছো বা কিনছিলা, সেই পণ্যই তো তুমি বিক্রি করছো, তাহলে দুইবার তো আর ব্যয় হবে না। হ্যাঁ, ক্রয় একটা ব্যয়, কিন্তু এই ব্যয়টা কিন্তু তুমি একবার ডেবিট হিসেবে দিচ্ছ, আবার এখন বিজ্ঞাপন একটা ব্যয় হয়েছে, তাহলে একটা আইটেমের জন্য কি দুইবার ব্যয় হবে, দুইবার ডেবিট হবে না। এখানে তোমার ক্রয়কৃত পণ্যের ব্যয়টা হ্রাস পাচ্ছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে আর বিজ্ঞাপন হিসাবটা ডেবিট হবে। বিজ্ঞাপন একটা ব্যয়, আর ক্রয় হিসাব তো তুমি আগে ডেবিট করছিলাই। এই যে পণ্যটা তুমি এখন ফ্রি ফ্রি দিচ্ছ প্রচারের জন্য, সেই পণ্যটা তো তুমি একবার ক্রয় হিসাব ডেবিট ডেবিট দিয়েছিলা। তাহলে এখন সেই ক্রয়টা হ্রাস পাবে। কেন? বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে, ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পাবে। এই কারণে এটা ক্রয় হিসাব ক্রেডিট আর হলো আমাদের বিজ্ঞাপন হিসাব ডেবিট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আরেকটা লেনদেন এখানে আছে, যন্ত্রপাতির মেরামত। তো মনে রাখবা, যন্ত্রপাতির মেরামত এটা একটা মুনাফা জাতীয় লেনদেন, আর যদি যন্ত্রপাতির সংস্থাপন হয় সেটা কিন্তু মূলধন জাতীয় লেনদেন। ঠিক আছে? কারণ যন্ত্রপাতি তোমাকে বারবার মেরামত করার প্রয়োজন হতে পারে, এটা মুনাফা জাতীয় লেনদেন। কিন্তু যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় সেটা হলো মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন সম্পদের নামই হয়, অর্থাৎ যন্ত্রপাতি হিসাব নামে হয়তো। তো এখানে মেরামত একটা খরচ, তাই মেরামত হিসাব ডেবিট। আর তুমি মেরামতের জন্য কি ব্যবহার করছো? পণ্য ব্যবহার করছো। তোমার ব্যবসায়ের ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পাবে, তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা বুঝতে পারছো। চলে আসো আমাদের পরের জাবেদাটা আমরা দেখি, সমন্বয় জাবেদাটা। আমি আজকে চেষ্টা করব সব ধরনের সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা করার জন্য। এখানে একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়ের প্রয়োজনে 500 টাকার পণ্য ব্যবহার করা হয়েছে। ব্যবসায়ের প্রয়োজনে 500 টাকার পণ্য ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে মূল হিসাব খাত হলো ক্রয় এবং অফিস খরচ হলো সমন্বয়। ব্যবসায়ের পণ্য ব্যবহার ফলে তোমার কিন্তু তোমার যে পণ্যটা তুমি কিনছিলে কাঁচামাল হিসাবে, কিন্তু তুমি সেটা পণ্য তৈরি না করে অন্য কাজে ব্যবহার করছো, তাহলে কিন্তু এটা ধরে নেব ওই পণ্যটা অফিস খরচ বা অফিসের কাজে লাগছে মনিহারি নামে, তার মানে খরচ বাড়ছে ডেবিট আর ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এই লেনদেনটা তোমরা বুঝতে পারছো, কারণ এগুলো আসলে খুব কম আসে। যেগুলো যেগুলো বেশি আসে আমি তো বলেই দেবো যে এটা বেশি আসে, এটা কম আসে। হ্যাঁ, ওকে। পরের লেনদেনটা আমরা একটু দেখি। পরের লেনদেনটা আমাদের আছে খুচরা যন্ত্রপাতি নির্মাণের জন্য। পরের লেনদেনটা আমরা একটু দেখি, খুচরা যন্ত্রপাতি নির্মাণের জন্য পণ্য ব্যবহার। তার মানে তুমি পণ্যটা ব্যবহার করছো, ঠিক আছে? তাহলে এই যে তুমি পণ্য ব্যবহার করছো, ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পাবে। আর খুচরা যন্ত্রপাতি, হ্যাঁ, তুমি ব্যবসায় খুচরা যন্ত্রপাতি হিসাবে পণ্যটাকে ব্যবহার করছো, এটা সম্পদ বৃদ্ধি পাবে, কারণ ওই পণ্যটা তো তুমি ব্যবসায়ের কাজে লাগাইছো। এর পরের যে লেনদেনটা, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই যে বলে দিচ্ছি কোন কোন লেনদেন বেশি আসে, কোন কোন লেনদেন কম আসে, আমি বলে বলে কিন্তু দেখাচ্ছি। এই যে দেখো, প্রারম্ভিক মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয় একটু মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এই মনিহারিটা দুই জায়গায় আসলে অন্তর্ভুক্ত হতে পারে। এক হলো সমাপনী মজুদের ভিতরে মনিহারি অন্তর্ভুক্ত থাকতে পারে, সমাপনী মজুদের ভিতরে অনেক সময় মনিহারি অন্তর্ভুক্ত থাকতে পারে। আবার প্রারম্ভিক মজুদের ভিতরেও কিন্তু অনেক সময় মনিহারিটা অন্তর্ভুক্ত থাকতে পারে, দুই জায়গায় থাকতে পারে, ঠিক আছে? তো যদি প্রারম্ভিক মজুদের ভিতরে মনিহারিটা থাকে, তখন এটাকে আমরা ব্যয় হিসাবে ধরব। আর সমাপনী মজুদের ভিতরে যদি মনিহারি থাকে, এটাকে আমরা সম্পদ হিসাবে ধরব। খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসবে। আমি বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো, তাহলে বুঝতে পারবো।
সমাপনী মজুদের ভিতরে মনিহারি অন্তর্ভুক্ত থাকা মানে কি, এই মনিহারিটা বছরের শেষে তুমি পাইলা যে এটা মনিহারির ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা কিন্তু বছরের শেষে গিয়া পাইলা। হুম, তাহলে বছরের শেষে গিয়া পাইলা বিষয়টা কি, এটা কিন্তু তুমি এই বছর আর ব্যবহার করতে পারতেছো না, অব্যবহৃত অবস্থায় রেখে দেবা, ইউ ক্যান ইউজ দিস নেক্সট ইয়ার, তার মানে এখান থেকে তুমি সুবিধা পাবা। সমাপনী মজুদের ভিতরে মনিহারি মানে হলো অব্যবহৃত মনিহারি, এটা সম্পদ। আর প্রারম্ভিক মজুত পণ্য নিজেই তো একটা খরচ, কারণ এটাকে তো প্রারম্ভিক মজুত পণ্য মানে কি, যেটা তুমি খরচ করবা, ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্য এটা নিজেই তো একটা খরচ, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে আমরা প্রারম্ভিক মজুত পণ্য যোগ করাই দেই না? এখন এইটার ভিতরে যদি মনিহারি থাকে, এই মনিহারিটাকে খরচ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে, যে মনিহারিটা খরচ হয়ে গেছে, তার মানে এটা ব্যয়। তাহলে প্রারম্ভিক মজুদের ভিতরে মনিহারি যদি অন্তর্ভুক্ত থাকে, সেটার জাবেদা হবে মনিহারি হিসাব ডেবিট, যেহেতু খরচ বাড়ছে মনিহারি খরচ হিসাব, আর প্রারম্ভিক মজুত পণ্য হিসাব বা মজুত পণ্য হিসাব ক্রেডিট হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করছো এবং বুঝতে পেরেছো। এখন আমরা দেখব অব্যবহৃত মনিহারি, এটা অনেক সময় পরীক্ষা আসে, অব্যবহৃত মনিহারি, শুধু অব্যবহৃত মনিহারি যদি থাকে, এই যে অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি জিনিসটা কি? এখানে অব্যবহৃত মনিহারি বলতে বোঝাচ্ছে যে মনিহারিটা আনইউজড অবস্থায় ব্যবসায় রয়ে গেছে, এখানে মনিহারি কিন্তু মূল খাত, রেওয়া মিলে মনিহারি ছিল, এবং রেওয়া মিলে ব্যয় থাকলে আমরা জানি সমন্বয়ে গিয়ে সম্পদকে হাইলাইট করতে হয়, এবং রেওয়া মিলে সম্পদ থাকলে ব্যয়কে হাইলাইট করতে হয়। তো এখানে তো রেওয়া মিলে মনিহারি নামে ছিল, কিন্তু সকল মনিহারি তো তুমি খরচ হিসাবে দেখাইছো রেওয়া মিলে, কিন্তু সকল মনিহারি তো খরচ হয় নাই। 400 টাকার মনিহারি তুমি আনইউজড অবস্থায় পেয়েছো, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, মনিহারি সম্পদটা এখানে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আর মনিহারি খরচটাকে আমাদের কি করতে হবে, কমাইতে হবে, তার মানে মনিহারি মজুদ হিসাব ডেবিট আর অব্যবহৃত মনিহারি খরচ হিসাব ক্রেডিট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, পরের আইটেমটা আমরা একটু দেখি। একটু আগে যে কথাটা বলছি, সমাপনী মজুদের ভিতরে মনিহারি আছে, সমাপনী মজুদের ভিতরে কি আছে, মনিহারি। তো সমাপনী মজুদের ভিতরে মনিহারি থাকলে কি হবে, এক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য থেকে আসলে আমরা অব্যবহৃত মনিহারিটা বাদ দিই, ঠিক আছে। তো এই জন্য আসলে কিন্তু কোনো সমন্বয়ের প্রয়োজন হয় না, তবে অব্যবহৃত মনিহারির জন্য কিন্তু একটা সমন্বয় জামেদা দিতে হবে। তো এখানে সম্পদ বৃদ্ধি পাইছে আর আমাদের ব্যয়টা হ্রাস পাইছে, কারণ সমাপনী মজুদের ভিতরে মনিহারি রাখা মানে কি, তুমি অব্যবহৃত মনিহারি হিসাবে বিয়োগ দিলেই কিন্তু প্রকৃত মজুদ পণ্য বের হয়, এটার জন্য আসলে জাবেদা হয় না। কিন্তু তুমি যে ব্যবসায়ে মনিহারি মজুদটা পেয়েছো, তুমি তোমার ব্যবসায় যে মনিহারি কিছু পাইলা, সেজন্য কিন্তু আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ হিসাব ডেবিট, আর হলো আমাদের মনিহারি খরচ হিসাব ক্রেডিট। পরের লেনদেনটা দেখি। পরের লেনদেনটা আছে সমাপনী মজুদ পণ্যের ভিতরে 35,000 টাকার অব্যবহৃত মনিহারি, সমাপনী মজুদ পণ্য 35,000, অব্যবহৃত মনিহারি আছে 1500, তাহলে এখানে লেনদেন কিন্তু হবে দুইটা। এখানে লেনদেন কয়টা হবে, দুইটা। প্রথমে সমাপনী মজুদ পণ্যকে ঠিক করতে হবে, অর্থাৎ ওই যে অগ্নিবিনষ্ট পণ্যের মতো, তোমরা জানি না কেউ আর্থিক অবস্থার বিবরণী করছো কিনা, আর্থিক অবস্থার বিবরণীতে আগুন যদি পরে লাগে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের পরে যদি অগ্নিবিনষ্ট পণ্য পাই, সেক্ষেত্রে কিন্তু লেনদেনটা 4 বার যায়, সমন্বয়টা আইটেমটা 4 জায়গায় যায়। তো এখানেও কিন্তু সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 35,000, এর পরে গিয়ে দেখলা যে মনিহারি যেটা অব্যবহৃত অবস্থায় আছে, সেটা সমাপনী মজুদ পণ্যের ভিতরে মূল্যায়ন করা হয়েছে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সমাপনী মজুদ পণ্যকে ঠিক করতে হবে। সমাপনী মজুদ পণ্য কিন্তু 33,500 হবে, কেন? কারণ 1,500 টাকা বাদ হবে। আর ক্রেডিট হবে, একটু আগে তোমরা জানো, দেখেছো যে সমাপনী মজুদ পণ্যের জাবেদা কি, মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, এটার জন্য হলো প্রথম জাবেদা। আর মনিহারি যতটুকু তুমি অবশিষ্ট পাইছারা, এটার জন্য মনিহারি অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ হিসাব ডেবিট, আর মনিহারি খরচ হিসাব ক্রেডিট, সম্পদ বাড়ছে ব্যয় হ্রাস পেয়েছে। আশা করি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। পরের যে জাবেদাটা একেবারে কমন জাবেদা, এটা তো পরীক্ষায় আসবেই, আমি বলে দিলাম এটা তোমাদের 100% আসবে, কারণ এই ধরনের জাবেদা তোমাদের প্রায় পরীক্ষা। সেটা হলো বিজ্ঞাপন ব্যয় 4 বছরের মধ্যে অবলম্বন করতে হবে। বিজ্ঞাপন ব্যয় মনে রাখবা, বিজ্ঞাপন হলো ব্যয় আর বিলম্বিত বিজ্ঞাপন হলো সম্পদ। কোন সম্পদ? অলিক সম্পদ। আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের জন্য সমন্বয় জাবেদা হয়, বিজ্ঞাপনের অবলোপনের জন্য সমন্বয় জাবেদা হয় না। তো এখানে বিজ্ঞাপন বলছে 4 বছরের জন্য তোমার অবলোপন করতে, তার মানে আসলে বিলম্বিত হবে 4/3 ভাগ। কেন? কারণ 4/1 ভাগ হলো তোমার অবলোপন, 4/1 ভাগ অবলোপন, আর অবলোপন অংশটা হলো ব্যয়, যেটা আমরা আসলে পরিচালন ব্যয় হিসাবে আয় বিবরণীতে দেখাই। তাহলে 1 ভাগ যদি তোমার অবলোপন হয়, তাহলে বিলম্বিত কত? বিলম্বিত হলো তোমার
4/3 এবং এটা সম্পদ। বিলম্বিতটা কি? সম্পদ। আর অবলোপন বিজ্ঞাপনের অবলোপন যে অংশটা আছে এটা কিন্তু ব্যয়। ঠিক আছে? তো ব্যয়ের জন্য আসলে আমরা জাবেদা দেই না। আমরা সম্পদের যে অংশটা আছে সম্পদ অর্থাৎ অলিক সম্পদ যে অংশটা সেটার জন্য আসলে আমরা জাবেদাটা দেই। অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা হয়, অবলোপনের জাবেদা হয় না। যাই হোক, এখানে যে সেই কথাটাই বলা আছে, এখানে বিজ্ঞাপন হলো মূল হিসাব খাত এবং বিলম্বিত বিজ্ঞাপন হলো সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন আসলে সম্পদ বৃদ্ধি করে, তাই ডেবিট। আর বিলম্বিত বিজ্ঞাপন আর বিজ্ঞাপন ব্যয়, তাই ব্যয় হিসাব ক্রেডিট। তো এটার আমরা সমন্বয় জাবেদাটা দেখি। বিজ্ঞাপন হিসাব, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট 3000, 4/3 অংশ, 4 দিয়া ভাগ 3 দিয়া গুণ। আর বিজ্ঞাপন খরচ হ্রাস পাবে, তাই বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট 3000। তার মানে একটা বিজ্ঞাপন যখন আমরা তৈরি করি, একটা অ্যাড যখন আমরা বানাই, এটা কিন্তু আমরা 1 বছরে দেখাই না, কয়েক বছর দেখাই। তো প্রত্যেক বছরের ব্যয়টা আলাদা আলাদা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু তুমি 4 বছরের জন্য টাকা একসাথে এই চলতি বছরে 4000 টাকা ব্যয় দেখাইছো। তার মানে কি বিজ্ঞাপনটা কি এই বছরই টিভিতে দেখানো হবে, নেক্সট ইয়ারে দেখানো হবে না? তা তো না। একটা বিজ্ঞাপন 1 বছরে তৈরি করা হয়, ব্যয় কিন্তু সেই বছরই হয়। ঠিক আছে? এবং পরের বছরের বিজ্ঞাপনগুলো কিন্তু তুমি টেলিভিশনে দেখাইতেছো। ওইটার জন্য কিন্তু তোমার ব্যয় নাই। কারণ বিজ্ঞাপনের যা ব্যয় তো প্রথম বছরই হয়ে গেছে। এজন্য এটাকে বিলম্বিত করতে হয়। এই বিলম্বিত অংশটুকু সম্পদ। তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। পরের আইটেমটা আমরা দেখি। একটু ডিফারেন্ট আইটেম, আমি সব ধরনের আইটেমে নিয়ে আসার চেষ্টা করছি। বিলম্বিত বিজ্ঞাপনের 5/1 বর্তমান হিসাবকালে অবলোপন করো। এখানে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের 5/1 বর্তমান হিসাবকাল অবলোপন করে। এখানে উল্লেখই করে দিচ্ছে, কিন্তু এইটা কিন্তু পরীক্ষায় আসবে না। আমি বলে দিচ্ছি, বিজ্ঞাপনের অবলোপন সংক্রান্ত জাবেদা পরীক্ষায় আসে না, কিন্তু আমি এটা নিয়ে আসছি, এটা ব্যতিক্রম। নর্মালি বিলম্বিত বিজ্ঞাপনেরই জাবেদা হয়। তো এখানে তোমাদের বলছে যে স্পষ্ট বলে 5/1 অবলোপন করো, তাহলে এখানে আমাদের অবলোপন অংশটা দেখাইতে হবে। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তবে ঘাবড়ানোর কিছু নাই, এইটা কিন্তু আসে না। বিলম্বিত অংশটাই বেশি আসে, যে বিলম্বিত বিজ্ঞাপনটাই কিন্তু আসলে বেশি আসে। ঠিক আছে? এখানেও দেখো বিজ্ঞাপনের 25% অবলোপন করো। তো আগে দেখতে হবে তোমার রেওয়া মিলে কি আছে। ঠিক আছে? রেওয়া মিলে যদি বিলম্বিত বিজ্ঞাপন থাকে তাহলে কিন্তু অবলোপনকে সামনে আনতে হবে, কিন্তু নর্মালি রেওয়া মিলে বিজ্ঞাপন থাকে। যেমন এইটা দেখো, এখানে বলেই দেশে বিজ্ঞাপনের 25% অবলোপন করো। এখানে রেওয়া মিলে কিন্তু আসলে সবসময় থাকে বিজ্ঞাপন, মনে রাখবে রেওয়া মিলে কিন্তু বিজ্ঞাপনটাই থাকে। কিন্তু বাইসেন্স যদি রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন থাকে তখন কিন্তু বিজ্ঞাপনকে সামনে আনতে হবে, মানে বিজ্ঞাপন দেবে। কিন্তু এটা থাকে না, নর্মালি এই অবস্থা থাকে যে রেওয়া মিলে বিজ্ঞাপন থাকে, তোমাকে বিলম্বিত বিজ্ঞাপনকে সমন্বয় করতে হবে। ঠিক আছে? সমন্বয়ে যদিও অবলোপন বলা আছে, কিন্তু আমাদের এখানে বিলম্বিত বিজ্ঞাপনকে হাইলাইট করতে হবে, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপনের অংশটা নিয়ে আসতে। তাহলে 25% যদি অবলোপন হয়, 75% কি হবে শিক্ষার্থী বন্ধুরা? বিলম্বিত ধরতে হবে। ঠিক আছে? তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট 75%, মানে 15,000। আর বিলম্বিত বিজ্ঞাপনটা কি হবে? ক্রেডিট। বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, সম্পদ বাড়ছে, আর বিজ্ঞাপনটা ক্রেডিট। তো আশা করি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। পরের লেনদেনটা আমরা দেখি, এটাও একটু কমন একটা জাবেদা, সেটা হলো অগ্রিম বীমা সেলামি। অগ্রিম বীমা সেলামি মানে খরচ অগ্রিম প্রদান করছো। এখন দেখতে হবে রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে যদি দেখবা এটার জন্য রেওয়া মিলে বীমা সেলামি মূল খাত, আর অগ্রিম বীমা সেলামি সমন্বয়। তাহলে অগ্রিম বীমা সেলামি প্রদান করছো, তার মানে বিষয়টা কি? সম্পদ বৃদ্ধি পাইছে। অগ্রিম বীমা সেলামি ডেবিট, আর বীমা সেলামি একটা খরচ হ্রাস পাবে। কারণ রেওয়া মিলে যদি খরচ থাকে, তুমি তো ব্যয়কে হাইলাইট করবা না, তুমি কাকে হাইলাইট করবা? সম্পদকে। তার মানে তুমি অগ্রিম বীমা সেলামি দিয়েছো, এটা তোমার সম্পদ, আর ব্যয়কে কমাইতে হবে। এরপরের লেনদেনটা যদি আমরা দেখি সেক্ষেত্রে বন্ধুরা, পরের লেনদেনটা যদি আমরা দেখি, এখানে আছে বীমা সেলামি 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। বীমা সেলামি 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। মার্চ পর্যন্ত 6,500, তার মানে 3 মাস অতিরিক্ত তুমি পরিশোধ করছো। তো এখানে আমরা দেখতে পাই যে বীমা সেলামি 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে এবং বার্ষিক বীমা সেলামির পরিমাণও দেওয়া আছে। অতএব বার্ষিক বীমা সেলামিকে প্রথমে থেকে অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? অগ্রিম বীমার পরিমাণ হলো তোমার 500 টাকা। অগ্রিম বীমার পরিমাণ কত? 500 টাকা। এটা আরেকটা ভাবে বের করা যায়, আমি দেখাই। এখানে বার্ষিক বীমা বলছে তোমাকে 6,000 টাকা, তাই না? বার্ষিক বীমা হলো 6,000, আর আমাদের 1 বছরের মাস কত? 12। তাহলে 500 টাকা হলো আমাদের মাসিক, এটা হলো মাসিক বীমা সেলামি।
এটা হলো মাসিক বীমা সালামি। 500 টাকা এখানে হলো কি মাসিক বীমা সালামি। মনে রাখবা বীমা সালামির ক্ষেত্রে সবসময় 12 দিয়ে ভাগ হয়। স্পষ্টভাবে যদি 15 মাস শব্দটা উল্লেখ না থাকে তাহলে 12 দিয়ে ভাগ হয়। তো এখানে তুমি 500 টাকা কিন্তু তোমার প্রতি মাসে আর কি বীমা সালামি। তো এখানে আমাদের যে জিনিসটা দেখানো আছে যে তুমি আহ, অগ্রিম যে অংশটুকু সেটারই কিন্তু তুমি সমন্বয় দেবা। তো বছরে তোমার বার্ষিক বীমা সালামি হলো 6,000, কিন্তু তুমি পরিশোধ করছো 6,500, তা আলটিমেট তুমি 500 টাকার বীমা সালামি অগ্রিম দিছো। তাহলে এই অগ্রিম বীমা সালামির জাবেদা হবে, যেহেতু ব্যয় অগ্রিম করছো সম্পদ, অগ্রিম বীমা সালামি হিসাব ডেবিট, আর বীমা সালামি খরচটাকে কমাইতে হবে, তার মানে বীমা সালামি হিসাব ক্রেডিট। তো পরের লেনদেনটা আমরা দেখি। সেক্ষেত্রে বন্ধুরা মনে রাখবা যে তোমাদেরকে আমি বলছি এর আগে যে সম্পদের মেয়াদ উত্তীর্ণ হলে বা সম্পদ যদি নিঃশেষ হয়ে যায়, সম্পদের টাইম যদি শেষ হয়ে যায়, সম্পদ যদি অর্জিত হয়, তাহলে ওই সম্পদটা কিন্তু আর সম্পদ থাকে না, ওটা ব্যয় হয়ে যায়। আবার দায়ের ক্ষেত্রেও বিশেষ করে অনুপর্জিত আয় যদি অর্জিত হয় বা অনুপর্জিত আয়ের মেয়াদ যদি অতিক্রান্ত হয়, তাহলে ওই দায়টা আয় হয়ে যায়। তো এখানে অগ্রিম বীমার টাইম চলে যাচ্ছে, তার মানে অগ্রিম বীমা আর অগ্রিম বীমা থাকবে না, অগ্রিম বীমার মেয়াদ চলে গেছে, তার মানে অগ্রিম বীমাটা সম্পদ হ্রাস পাইছে, সম্পদের মেয়াদ শেষ হয়ে গেছে, তার মানে এটা খরচ হয়ে গেছে, খরচটার নাম হলো কি বীমা খরচ হিসাব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপরের লেনদেনগুলো খুবই সহজ সহজ কিছু লেনদেন, যেগুলো প্রায় কদাচিৎ আমরা দেখি। ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ তার মানে এখানে তোমার খরচ বাড়ছে, ঋণের সুদ খরচ বাড়ছে, এবং একই সাথে ঋণের বকেয়া সুদ এটা একটা দায়। ঠিক আছে, ঋণের সুদ হলো খরচ ব্যয় বৃদ্ধি পাইছে আর দায় বৃদ্ধি পাইছে। তো পরের লেনদেনটা আমরা একটু দেখি। পরের লেনদেনটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, হ্যাঁ, উত্তোলনের সুদ এটা কিন্তু ব্যবসায়ের আয়। উত্তোলনটা কে করে? মালিক করে। তাহলে মালিক ব্যবসায় সুদ দিচ্ছে, তাহলে ব্যবসার আয় হয়েছে, আর আয় বৃদ্ধি পেলে ডেবিট, এবং এর দ্বারা কি হবে? উত্তোলন বৃদ্ধি পাবে। ঠিক আছে, উত্তোলনের উপরই তো উত্তোলনের সুদ হয়, তার মানে উত্তোলন ডেবিট, মালিকানা সুদ তো হ্রাস পাইছে, আর উত্তোলনের সুদ আয়, ফলে মুনাফা বৃদ্ধি পাইছে। আর মূলধনের সুদের ক্ষেত্রে উল্টা, মূলধনের সুদ এটা ব্যবসায়ের ব্যয়, মূলধনের সুদ হলো ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তো এটা সহজ আইটেম। পরের আইটেমটা তো আরো সহজ, এটা তো আমাদের কমন একটাই, আমরা জানি এটা সম্পর্কে। সেটা হলো চুরি। চুরি বা অগ্নিবিনষ্ট ক্ষতি, এগুলো অপরিচালন ব্যয়। তো চুরি, ছিনতাই, এগুলো হলো বিবিধ ক্ষতি, এবং এর দ্বারা নগদ টাকা হ্রাস পায়, তাই নগদান হিসাব ক্রেডিট, আর সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট। পরের আইটেম হলো ট্রেডমার্ক। ট্রেডমার্কের অবলোপন। ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, এগুলো সব অলিক সম্পদ। ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, এগুলো সব কি শিক্ষার্থী বন্ধুরা? অবলোপন। এগুলো সব অবলোপন। ঠিক আছে, ট্রেডমার্কের অবলোপন। এগুলো সব হলো অদৃশ্যমান সম্পদ। ট্রেডমার্ক, সুনাম, প্যাটেন্ট, ইজারা, কপিরাইট, গ্রন্থস্বত্ব, এগুলো সব অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ। তো এগুলোর ক্ষেত্রে অবচয় হয় না, অবলোপন হয়, তাই অবলোপন হিসাব ডেবিট। আর হলো আমাদের সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য হ্রাস পাবে, যেমন অবচয়ের দ্বারা আসবাবপত্রের মূল্য হ্রাস পায়, ঠিক একইভাবে অবলোপনের দ্বারা সম্পত্তির মূল্য হ্রাস পায়, তাই সম্পত্তি কমে যাবে, সম্পত্তি কমে গেলে ক্রেডিট। আচ্ছা, পরের লেনদেন হলো মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় কি? মানে তুমি লাভও করো নাই, ক্ষতিও করো নাই, মুনাফাবিহীন বিক্রয়। তো এটা ব্যবসায়িক দক্ষতাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য মুনাফাবিহীন বিক্রয়কে আমাদের উল্টাই দিতে হবে। এখানে আয় হয় নাই, তাই ধরে নেবা যে আয় হয় নাই, তার মানে বিক্রয় ডেবিট, আর ব্যয়ও হয় নাই, তার মানে ধরে নেবা ক্রয় হিসাব ক্রেডিট, মানে উল্টাই দেবা, ক্রয় ক্রেডিট, বিক্রয় ডেবিট। ঠিক আছে, লেনদেনটাকে জাস্ট উল্টাই দেবা। তো পরের আইটেমটা আমরা দেখি। এখানে আমাদের পরের আইটেমটা আছে ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন তো তোমরা বুঝছোই, ওই আগের মতোই। ব্যবস্থাপকের নির্মুনাফার উপর কমিশন পাবে, কমিশন একটা খরচ। ঠিক আছে, কমিশন হিসাব ডেবিট, আর ব্যবস্থাপকের কমিশন হিসাব ক্রেডিট, এগুলো কদাচিৎ কম আসে। ভ্যাট। ভ্যাটের বিষয়টা একটু আমরা আলোকপাত করতে চাই, কারণ ভ্যাট আমাদের অনেক সময় পরীক্ষা আসে। ভ্যাট ভ্যাট কিন্তু দুইভাবে ধরা যায়। আমি ভ্যাটের বিষয়টা একটু ক্লিয়ার করি। একটা হলো ভ্যাট সহ, আর একটা হলো শুধু ভ্যাট। হ্যাঁ, বললো যে ভ্যাট ধরো, তো ভ্যাট যদি সরাসরি বলে ভ্যাট ধরো, তাহলে আমরা 15% ধরো। ঠিক আছে, 15%। 15% মানে কি? সংশ্লিষ্ট আইটেমের সাথে, সংশ্লিষ্ট আইটেম মানে তোমার যে টাকা থাকবে, ঠিক আছে, যেটার উপর ধরতে পারো, ধরো ক্রয়ের উপর বললে ক্রয়, গুণ
যদি বলে সরাসরি বলে 15%, অর্থাৎ শুধু ভ্যাট ধরতে বলে, সেক্ষেত্রে হবে গুণ 15 ভাগ 115। আর যদি বলে ভ্যাট সহ, তার মানে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে হবে গুণ 15 ভাগ 115। মনে রাখবে, ভ্যাট সহ বললে গুণ 15 ভাগ 115। অথবা এটা আর একটা বিকল্প সূত্র আছে, হয়তো তোমরা জানো, অনেকেই জানো, গুণ 3 ভাগ 23, এভাবেও করা যায়। যদি ভ্যাট সহ বলে গুণ 3 ভাগ 23 অথবা গুণ 15 ভাগ 115, এভাবে আসলে কিন্তু আমরা ভ্যাটের অ্যাডজাস্টমেন্টটা দেই, ভ্যাট সহ বললে আর ভ্যাট অ্যাডজাস্টমেন্ট। আর ভ্যাটের যে বিষয়টা, পণ্য ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে যদি ভ্যাট বলে, সেক্ষেত্রে আমরা এই ভ্যাটের টাকাটা কিন্তু আসলে সরকারি কোষাগারে জমা দিই, ঠিক আছে। তো প্রথমে এখানে ক্রয় হিসাব ডেবিট হয়, হ্যাঁ, ক্রয় হিসাবটা আমাদের প্রথমে কিন্তু ভ্যাটের সাথে জড়িত যেহেতু, কিন্তু আলটিমেট এই ক্রয় থেকে কিন্তু ভ্যাটটা বাদ দিতে হয়, কারণ ভ্যাটের টাকাটা সরকারি কোষাগারে যাবে, ঠিক আছে। তো এই কারণে ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং ভ্যাটটা ক্রয় থেকে বাদ যায়, এই কারণে ক্রয় হিসাবটা ক্রেডিট হয়। তো এইভাবে বিক্রয়ের সাথে ভ্যাট যদি থাকে, বিক্রয়ের উপরে যদি ভ্যাট থাকে, তাহলে এই ভ্যাট চলতি হিসাব আমরা সরকারি কোষাগারে জমা দেব, এবং বিক্রয়ের সাথে জড়িত ভ্যাটটা কিন্তু আমাদের দায়, তাই এটা ক্রেডিট। আর বিক্রয় থেকে ভ্যাটটা বাদ যাবে, তাই বিক্রয়কে হ্রাস করে দেব, আয় হ্রাস করে দেব, তার মানে বিক্রয়টা ডেবিট। পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি মানে কি? পাওনাদারের বাট্টা সঞ্চিতি মানে হলো তুমি পাওনাদারের টাকার উপরে বাট্টা ধরছো, তার মানে এখানে তুমি প্রাপ্ত বাট্টা হিসাব, পাওনাদারের কাছ থেকে যে টাকাটা তুমি ছাড় পাও সেটা তো তোমার আয় বা বাট্টা, এজন্য প্রাপ্য বাট্টা হিসাব ক্রেডিট হবে। আর সংশ্লিষ্ট পাওনাদারের বাট্টা সঞ্চিতি, সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনা বাট্টা সঞ্চিতি এটা দায় হ্রাস করে, তাই ডেবিট। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এগুলো একটু চর্চা করবা, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে।